আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যারা ভ্রমণ করতে পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যে কিভাবে কম খরচে একটা বাজেট ফ্রেন্ডলি থাইল্যান্ড ট্যুর দিতে পারেন। আমাদের ট্যুরটা ছিল 9 দিনের। মেনলি আমার ছেলের বাবা পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করে। ও কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা ছাড়াই নিজেই অ্যারেঞ্জ করে। ট্রাভেল এজেন্সির সহযোগিতায় গেলে একটু খরচ বেশি হয় এবং সব কিছুই ওদের আন্ডারে থেকেই করতে হয়, একটু কেমন যেন পরাধীন মনে হয়। তো যাই হোক, আমরা আম একটা ভিসা এজেন্সির মাধ্যমে ভিসা করতে দিই। আমাদের 15,000 টাকা খরচ হয়। ভিসা পাওয়ার পরে আমরা প্লেনের টিকিটটা কেটে ফেলি। প্লেনের টিকিটটা ও কাটে ফ্লাইট এক্সপার্ট থেকে। তো আপনারা যত তাড়াতাড়ি প্লেনের টিকিটটা কাটবেন আপনাদের খরচ একটু কম হবে। আমরা 27 দিন আগে কেটেছিলাম। আমাদের 3 জনের খরচ হয়েছিল 80,000 টাকা। যেহেতু আমার ছেলের বয়স 2 বছর হয়ে গিয়েছিল, 2 বছর 1 মাস ছিল, সেজন্য ওর জন্য সিট নিতে হয়েছে। যদি 2 বছরের নিচে কোনো বেবি থাকে তাহলে তার জন্য কোনো সিট লাগবে না। সেক্ষেত্রে মেবি 5,000 কি 3,500 টাকা দিলে এনাফ। প্লেনের টিকিট কাটার পরে সবার আগে যে কাজটা করতে হবে, হোটেল বুকিং। তো এখানে আমরা আগোটা থেকে আমাদের হোটেল বুকিং দিয়েছিলাম। আমাদের প্ল্যানিং করা ছিল আমরা কোথায় কতদিন থাকব। আমাদের 9 দিনের ট্যুর প্ল্যানিংয়ের মধ্যে আমরা প্ল্যান করেছিলাম আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করেই আমরা ওই দিন ব্যাংককে স্টে করব না। আমরা ওই দিন 6টায় বাস ধরে আমরা চলে যাব পাতায়া। তো আমরা পাতায়াতে থাকবো 2 দিন। 2 দিন পর আমরা পাতায়া থেকে আবার ব্যাংককে ব্যাক করব। ওই দিন সন্ধ্যা 6টায় আমরা মসজিদ 2 থেকে বাসে করে যাব ফুকেট। ফুকেট যেতে বাসে করে অলমোস্ট 18 ঘন্টা টাইম লাগে এবং আমাদের 3 জনের যাতায়াত বাস ভাড়া নিয়েছিল আর 9,000 টাকা। তো আপনারা যদি কেউ ফ্লাইটে যেতে চান ফ্লাইটে যেতে পারেন। তো আমরা কস্টিংটা একটু কমানোর জন্য আমরা বাসেই গিয়েছিলাম। তো ফুকেটে 2 দিন থাকার পরে আমরা ব্যাংককে ব্যাক করি। ব্যাংককে ওখানে আমরা আরও 2 দিন স্টে করি। হোটেল বুকিং করার সময় আপনারা আপনাদের লোকেশনটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনারা যে লোকেশনটাকে বেশি প্রায়োরিটি দিবেন তার আশেপাশে হোটেল নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা পাতায়াতে যখন 2 দিন ছিলাম আমাদের হোটেলটা ছিল ওয়াকিং স্ট্রিটের কাছাকাছি। আর আমরা ফুকেটে যে 2 দিন ছিলাম আমাদের হোটেল ছিল পাতং বিচের কাছাকাছি। যেহেতু আমাদের বেবি আছে আমরা যাতে খুব সহজে বিচে যাতায়াত করতে পারি, এজন্য পাতং বিচের কাছাকাছি আমরা হোটেলটা নিয়েছিলাম। আর ব্যাংককে আমাদের হোটেলটা ছিল ইন্দ্র স্কোয়ার টোফু পিক্সির কাছাকাছি, যাতে আমাদের শপিং করতে সুবিধা হয়। তো আপনারা আপনাদের সুবিধা মতো হোটেলটা বুকিং করে নিতে পারেন। রান হওয়ার সাথে সাথে যে একটা ঝাঁকুনি দেয় সেই ঝাঁকুনি থেকে একটু আমার ছেলে একটু ভয় পেয়ে গেছে। এটা কোনো ব্যাপার না। আর যে একটা শব্দ হয় সেই শব্দ থেকে যাতে একটু ওর ভয় কোনো কষ্ট না হয়, সেজন্য আমি ওর কানে একটা তুলা দিয়ে দিয়েছি। যদিও সে তুলা রাখতে যাচ্ছে না, তারপরেও যতটুকু সেভ হয় আর কি। আর আমি ওদিকে ফোনে ভিডিও করছিলাম। আর এখানে আপনাদের ছোট্ট করে আরও একটা ইনফরমেশন দিই, যখন আপনারা থাইল্যান্ড যাবেন অবশ্যই আপনাদের ফোনে গুগল ট্রান্সলেট অ্যাপটা ইনস্টল করে নিয়ে যাবেন। কারণ থাইল্যান্ডের ম্যাক্সিমাম হোটেল প্লাস স্টোরে ওরা তেমন ইংলিশ বুঝে না, আবার আমরাও তো থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ বুঝি না। তো এখানে আমার ছেলের বাবা ও গুগল ট্রান্সলেট টা নিয়ে যায় ইউজ করে, যার কারণে মানে আমাদের একটু সুবিধা হয়। এমনকি আমরা প্রোডাক্ট কেনার সময় সব কিছু ওটা দিয়ে পড়ে পড়ে দেখে নিয়েছি কোনটা খাবারের গায়ে হালাল, তারপরে কোনো কিছুই আছে কি না। তো ওখানে হালাল খাবারটা খুঁজে পাওয়া অনেক কষ্ট, সব কিছু বোঝা যাবে না। আর সব জায়গায় যাতায়াতের জন্য আপনারা গুগল ম্যাপটা ইউজ করতে পারবেন, এটা আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। আর ওখানে আমাদের দেশের মতো লেগুনার মতো যেগুলা চলাচল করে ওগুলা বলে টুকটুক, ওগুলা লোকাল, ওগুলাতে চলাচল করতে পারেন। আর হচ্ছে গ্রাব ইউজ করতে পারেন। তো সব কিছুই মোটামুটি। আরও একটা গুরুত্বপূর্ণ কথা ইনফরমেশান আমি ভিডিওর লাস্টে দিব, যেটা করে আমরা 200 বার ধরা খেয়ে গিয়েছি। এই ভুলটা আপনারা করবেন না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের প্লেনে কিছুক্ষণ পরে আমাদের ড্রিঙ্কস দিয়ে যায়। এখানে একটা অরেঞ্জ জুস ছিল আর 2টা লেবু ছিল। আর 2টা একটু টেস্ট ভালো ছিল আর একটা অনেক বাজে ছিল। তো তারপরে আমাদেরকে এখানে লাঞ্চ সার্ভ করে। তো আমার ছেলের বাবাকে আমি বলছিলাম এটা কেমন রিভিউ দেওয়ার জন্য। আর যেহেতু আমরা লাউঞ্জ থেকে খাওয়া দাওয়া করে তারপরে প্লেনে উঠেছি, অত বেশি ক্ষুধা ছিল না। এখানে
খাবারের মধ্যে ছিল পোলাও ছিল, চিকেন ছিল, ভেজিটেবল ছিল, ডেজার্ট ছিল, সালাদ ছিল। তো আমার ছেলের বাবা একটু টেস্ট করে দেখছে আসলে খাবারটা কেমন। যেহেতু আমাদের ক্ষুধা ছিল না, সেহেতু মনে হচ্ছে ওর কাছে ভালো লাগছে না। আর এখানে সবচেয়ে বড় কথা, বিমানের মনিটরটা নষ্ট ছিল। ভাবছিলাম আমার ছেলে একটু কার্টুন দেখবে, ও তাহলে আর জ্বালাতন করবে না, কিন্তু পুরাই ভুল। এখানে আমার ছেলে ও একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করছে, যে দেখি ওর একটু খাওয়া দাওয়া করাইতে পারি কিনা। এই যে একটা হেডফোন নিয়ে দুষ্টামি শুরু করে দিচ্ছে। ওর মানে কোনো কিছুই ওর খাওয়া দাওয়া ভালো লাগে না। আপনাদের সাথে যদি কোনো বেবি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা তার প্রয়োজনীয় সব রকম মেডিসিন ক্যারি করবেন। আমি আমার বাবুর জন্য সব রকমের ঠান্ডা, সর্দি, কাশি সব রকমের মেডিসিন নিয়ে নিয়েছিলাম, এবং আমরা আমাদের বড়দের জন্য প্রয়োজনীয় মেডিসিন নিয়ে নিয়েছিলাম। আর আপনারা বিমানে মানে আপনাদের সাইড ব্যাগে, যে ব্যাগটা আপনার প্লেনের ভিতরে সাথে নেবেন, সেই ব্যাগে লিকুইড কোনো কিছু ক্যারি করবেন না মেডিসিন ছাড়া। শুধুমাত্র মেডিসিনের ক্ষেত্রে ওরা কিছু বলে না, কিন্তু অন্য কোনো লিকুইড কিছু হলে ওরা সেটা ইমিগ্রেশন থেকে ফেলে দিবে অথবা কাছে রেখে দিবে। যেমন লিকুইড, লিপস্টিক, ফাউন্ডেশন, আমরা মেয়েরা তো সাধারণত এগুলো সাইড ব্যাগে ক্যারি করতে পছন্দ করি, কিন্তু ভুলে এগুলো সাইড ব্যাগে নেবেন না। মেডিসিনের ক্ষেত্রে ওরা হয়তো কিছু বলবে না, যেহেতু সাথে বাবু থাকে। আমাকে মেডিসিনের ক্ষেত্রে আমাকে কিছুই বলে নাই। 2:15 আমাদের বিমান সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করে। তো আমরা বিমান থেকে নেমে আমরা আমাদের বেল্টে দিকে যাচ্ছি। 20 নম্বর বেল্টে আমাদের লাগেজগুলো এসেছে। এখানে সুবর্ণভূমি এয়ারপোর্ট অনেক বড়, তো এখানে এক মাথা থেকে আরেক মাথা চাইতে ওরা এদেরকে স্ক্রিনটা দিয়ে দিয়েছে। দেখো এখানে বেল্টের এখানে আমাদের লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আর আমার ছেলের এখানে একটা একটা করে লাগেজ নামানো হচ্ছে, আরও খুশি হয়ে যাচ্ছে। তো এখানে লাগেজ নামার দিকে একটা প্রবলেম হয়েছে, আমি ভুল করে আমাদের লাগেজ মনে করে অন্য একজনের লাগেজ নামিয়ে ফেলেছিলাম। তখন বুঝছি কেন বাংলা সিনেমায় দেখাতো যে এয়ারপোর্ট থেকে নায়ক নায়িকার লাগেজ চেঞ্জ হয়ে গিয়েছে। যে কোনো দেশে গেলে আমাদের সবার আগে একটা সিমের প্রয়োজন হয়। তো আমরা এখানে এয়ারপোর্টে নেমেই আমাদের যে ভুলটার কথা বলছিলাম সেটা হচ্ছে, আমার হাজব্যান্ড ওর এক কলিগের সিম নিয়ে গেছে, যে সে কিছুদিন আগে থাইল্যান্ড থেকে ঘুরে এসেছে। তো ও সেই সিমে 200 বাট রিচার্জ করে। তো সেই 200 বাট রিচার্জ করার পরে আসলে কোনো কাজে আসে না, কারণ ওখানকার হচ্ছে সিমটা নিলে যে নিবে সে ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। তো এখানে এই ভুলটা করে আমরা ধরা খেয়ে গিয়েছি। তো আমাদের আবার নতুন করে সিম কেনা লাগে। তো আপনারা এখান থেকে চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকে সিম না নিয়ে এয়ারপোর্টের বাইরে গিয়ে 7-11 থেকে সিমটা নিতে, এবং সিমটা আপনারা 9 দিনে 10 দিনের একটা প্যাকেজ নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।